নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, ইতিহাস মডেল প্রশ্ন সেট নম্বর 1। আমি এই প্রশ্নটি বিশ্লেষণের পাশাপাশি তোমাদের ইতিহাসে কিভাবে 100 মার্ক তোলা যায় তার কিছু গুরুত্বপূর্ণ টপিকস বা টিপস তোমাদের দেব। আর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য এটা সেট নম্বর 41 মার্কের একটি স্কুলের প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। তাই ভিডিওর শুরুতেই আমরা দেখে আসি আসলে কিভাবে ভালো মার্ক তোলা যায় এবং কে কত মার্ক ভালো ভালো পরীক্ষা যেগুলি সেগুলিতে পেয়েছে। যেমন এখানে মাধ্যমিক পরীক্ষার বেশ কয়েকজন স্টুডেন্টের তুলে ধরা হলো। এর মধ্যে আমি একজনকেই শুধু বলো, দেবদত্তা মাঝি 2023 সালে মাধ্যমিকে সে ফার্স্ট হয়েছে। তাই মাধ্যমিকে ফার্স্ট হয়েছে। আমরা অনেকেই ভাবি যে হয়তো ইতিহাসে ভালো নম্বর তোলা সম্ভব না, আসলে সে কত পেয়েছে আমরা দেখে আসি। তাহলে দেখো, প্রথম ভাষার মার্কস অর্থাৎ বাংলাতে সে কিন্তু 98 পেয়েছে 100-তে। দ্বিতীয় ভাষা মার্কস ইংরেজিতে সে 100-তে 100 পেয়েছে, গণিত 100-তে 100, পদার্থবিদ্যা 100-তে 100, লাইফ সায়েন্স মার্কস 100-তে 100। পদার্থবিদ্যা মানে এটা ফিজিক্যাল সায়েন্স আর কি, ভৌত বিজ্ঞান। লাইফ সায়েন্স মার্ক 100-তে 100 এবং ইতিহাস মার্ক 99। অর্থাৎ এই তোমাদের আজকে এগুলি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আসলে ইতিহাসে 100-100-র মধ্যে 99 পেয়েছে। আর সে সর্বমোট 697 পেয়ে প্রথম স্থান অধিকার করেছে। আর ভূগোলে কিন্তু 100-তে 100 মার্ক, ঠিক আছে। কাজেই সব সাবজেক্টেই কিন্তু 100-তে 100, 99, 98 এভাবে তোলা যায় যদি ঠিকঠাকভাবে পড়ালেখা করা যায়। তাহলে 100-তে 100 আসলে তোলার যে টপিক সেটা যদি বলে, ক্লাস 9-এর ইতিহাস 100 মার্কের খুব ভালো করতে চাইলে নিচের টিপসগুলো অনুসরণ করতে হবে। সিলেবাস আগে পরিষ্কার করে নাও, অর্থাৎ তুমি সিলেবাসে যদি ক্লিয়ার না হও তাহলে তো দেখা গেছে তোমার এলোমেলো হয়ে যাবে। যেমন ক্লাস 9 ইতিহাস সব অধ্যায় উপ অধ্যায়ের নাম লিখে নাও। কোন অধ্যায় থেকে এমসিকিউ সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্ন আসে সেটা আলাদা করে চিহ্নিত করো। টাইম লাইন ও সাল মুখস্থ করো। ফরাসি বিপ্লব, রুশ বিপ্লব, শিল্প বিপ্লব, সাল খুব গুরুত্বপূর্ণ। একটি টাইম খাতায় শুধু সাল প্লাস ঘটনা লেখো, একটি টাইমলাইন খাতায়, অর্থাৎ সেই খাতাটায় শুধু সাল এবং ঘটনাই তোমার থাকবে, অন্য কিছু থাকবে না তোমাদের সমস্ত বইয়ের। যেমন 1789 ফরাসি বিপ্লব, 1917 রুশ বিপ্লব, কারণ ঘটনা ফলাফল এই ফরম্যাটে পড়ো। যে কোনো বড় প্রশ্নে এই কাঠামো ব্যবহার করো, কারণ কি ঘটেছিল, ফলাফল ও গুরুত্ব পরীক্ষক এই স্ট্রাকচার খুব পছন্দ করেন। মানচিত্র চর্চা অবশ্যই করো। যেমন এখানের প্রথম যে প্রশ্নটা সেটাও কিন্তু মানচিত্র আছে, আমি দেখাই দেবো। প্যারিস, মস্কো, কর্সিকা, ভিয়েনা, লন্ডন, এরকম নিজের হাতে মানচিত্র এঁকে চিহ্নিত করার অভ্যাস করো। নিজের ভাষায় উত্তর লেখার অভ্যাস করো, বই মুখস্থ না করে বোঝার চেষ্টা করো। ছোট বাক্য পরিষ্কার ভাষায় লেখো, গুরুত্বপূর্ণ শব্দ আন্ডারলাইন করো। আগের বছরের প্রশ্নে নিয়মিত প্র্যাকটিস করো। যেমন আমি কন্টিনিউ এই ইউটিউব চ্যানেলে অনেকগুলি ভিডিও দেবো। অন্তত শেষ 5 থেকে 7 বছরের প্রশ্ন লিখে প্র্যাকটিস করো। 2, 4, 6 নম্বর প্রশ্নে আলাদা করে মুখস্থ করো। সময় বেঁধে লিখে অভ্যাস করো। বাড়িতে বসে 3 ঘন্টা মক টেস্ট দাও, এতে পরীক্ষার ভয় কমবে। ছোট নোট ও ফ্লো চার্ট বানাও। বিপ্লব, সংস্কার, চুক্তি সব কিছুর জন্য ফ্লো চার্ট প্লাস পয়েন্ট আকারে নোট বানাও। শিক্ষক যা বলেন সেটা খুব গুরুত্বপূর্ণ। ক্লাসে যে লাইনগুলো জোর দিয়ে বলেন সেগুলি পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি। শেষ কথা, নিয়মিত পড়াশোনা, লিখে প্র্যাকটিস সমান ভালো নম্বর নিশ্চিত। এই যে টিপসগুলি ভালো করে অনুসরণ করলে তোমরা ইতিহাসেও সর্বোচ্চ নম্বর পেতে পারবে। যাই হোক, আমি অনেক বর্ণনা দিলাম, শুধু একটাই কারণ, তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আর কারণটি হচ্ছে আসলে তোমরা একটু সিরিয়াসলি পড়ো তাই। যাই হোক, এখানে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের একটি প্রশ্ন দেওয়া আছে, একটা স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন। এখানে ক বিভাগে 10টি এমসিকিউ দেওয়া আছে, খ বিভাগে তোমার মিলকরণ স্তম্ভর সাথে, গ বিভাগে আবার দুটো পার্ট, একটা প্রদত্ত মানচিত্রের স্থানগুলো চিহ্নিত করো, অর্থাৎ মানচিত্র দেখে কোথায় কোন স্থান সেটা চিহ্নিত করতে হবে। যেমন ভূগোলে তোমাদের ম্যান্ডেটরি, ইতিহাসেও প্রায়ই আসে, ঠিক আছে। তো নিম্নলিখিত প্রশ্নগুলো 2-3টি বাক্য, অর্থাৎ 2 মার্ক, তারপরে 4 মার্কের প্রশ্ন, তারপরে তোমার সরাসরি 8 মার্কের প্রশ্ন। যাক, আমি এখন এক এক করে প্রশ্ন দিই, উত্তর বিশ্লেষণ করে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। আমিই রাষ্ট্র, ফরাসি রাজা চতুর্দশ লুইয়ের উক্তিটি ফুটে ওঠে। গণতন্ত্রের ধারণা, স্বৈরাচারের রাজতন্ত্রের ধারণা। এভাবে আমরা প্রশ্নটা ক্লিয়ার করে দেখে নেই। 2 এর 3, 4, 5,
হ্যাঁ, এখন সরাসরি আমি চলে যাব ১ নম্বর উপর। আমি রাষ্ট্র ফরাসি রাজা চতুর্দশ লুইয়ের এই উক্তিটি ফুটে ওঠে গণতন্ত্রের ধারণা, স্বৈরাচারী রাজতন্ত্রের ধারণা, প্রজাতন্ত্রের ধারণা, সামন্ততন্ত্রের ধারণা। তো আমরা যদি দেখি এখানে আমি রাষ্ট্র এই উক্তিটি গণতন্ত্রের ধারণা না। গণতন্ত্রের জনগণের রাষ্ট্রের ক্ষমতার উৎস, রাজ্য নয়, কাজে এটা ভুল। হ্যাঁ, আমি আবার প্রতিটা স্টেপ বিশ্লেষণ করেছি যাতে এই স্টেপে যদি কোনো প্রশ্ন আসে তোমরা ক্লিয়ার উত্তর দিতে পারো। স্বৈরতান্ত্রিক শাসনের ধারণা আংশিক ঠিক হলেও মূল ধারণা এটি নয়। প্রজাতন্ত্রের ধারণা, প্রজাতন্ত্রে রাজা থাকে না। সামন্ততন্ত্রের ধারণা এটা সঠিক, কারণ রাজা নিজেকেই রাষ্ট্র ভাবতেন, যা সামন্ততন্ত্রের স্বৈরা শাসনের লক্ষণ। তাহলে আমরা ডি উত্তর, আমরা উত্তরটা ডি নেব, অর্থাৎ সামন্ততন্ত্রের ধারণা এটা। এরপরে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলে মন্তব্য করেছেন একজন নির্দিষ্ট নাম, এটা মুখস্থ প্যাটার্ন, অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ ছিলেন বিখ্যাত অর্থনীতিবিদ। তিনি ফ্রান্সের তৎকালীন জটিল অন্যায় কর ব্যবস্থা, অকার্যকর শুল্ক নীতি, অর্থনৈতিক বিশৃঙ্খলার সমালোচনা করে ফ্রান্সকে এ মিউজিয়াম অফ ইকোনমিক এরর্স, ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলে মন্তব্য করেন। এই মন্তব্য ফ্রান্সের অর্থনৈতিক দুরবস্থাকে স্পষ্টভাবে প্রকাশ করে, যা ফরাসি বিপ্লবের অন্যতম কারণ ছিল। আর কেন অন্যগুলি নয়? জন ভলতেয়ার দার্শনিক ও সাহিত্য অর্থনীতিবিদ নন। নেকার ফ্রান্সের অর্থনীতি তিনি সংকট ব্যাখ্যা করেন এবং এই মন্তব্য করেন রুশ ও রাজনৈতিক দার্শনিক অর্থনৈতিক সমালোচক হিসেবে উক্তি, অর্থাৎ তাহলে আমরা উত্তরটা দেবো অ্যাডাম স্মিথ। হ্যাঁ, তাহলে আমরা 2 নম্বরের উত্তর হচ্ছে অ্যাডাম স্মিথ, অর্থাৎ ডি নম্বর উত্তর। এরপরে থার্ড স্টেটের প্রতিনিধিদের দাবি করেছিল। থার্ড স্টেট প্রতিনিধির দাবি কী ছিল? সামন্ত জনগণের ভোটাধিকার, অর্থাৎ সাধারণ মানুষের সমান অধিকারের দাবি, এটা বি নম্বর। আর বাকি যেগুলি সেগুলি রাজপরিবার, যেমন সিংহাসনের ভোটাধিকার, রাজপরিবার। চার্চ স্টেটের আধিপত্য, এটি ফার্স্ট স্টেটের দাবি। নারীদের ভোটাধিকার তখনও তার স্বীকৃতি ছিল না, কাজে আমার উত্তর হবে বি, অর্থাৎ এটা সমস্ত জনগণের ভোটাধিকার। এরপর বাস্তিল দুর্গের পতন হয়েছিল। বাস্তিল দুর্গ পতন হয়েছিল মূলত 14 জুলাই 1789। ফরাসি বিপ্লবের সূচনা হয় সেখানে। 14 জুলাই 1789। বাকিগুলি তোমরা যেমন 20 জুন 1789, কারণ এটা টেনিস কোর্ট শপথ হয়েছিল। আর 5 মে 1789 এর স্টেট জেনারেল সভা হয়েছিল। আর 26 জুলাই 1794 এটা রোবসপিয়ার পতন। অর্থাৎ আমি প্রতিটার কারণ সহ ব্যাখ্যা করছি যাতে তোমার অন্যগুলি পড়লেও মনে থাকে। হ্যাঁ, তাইলে উত্তরটা হবে তোমার কি 14 জুলাই 1789। আমরা 14 জুলাই 1789 দিয়ে দেবো। ফরাসি চার্জ আদায় করতো। ফরাসি চার্জ কোন কর আদায় করতো? ফরাসি চার্জ আসলে টাইট কর কি? চার্চের জন্য 1/10 কর কৃষকরা চার্জ করে, অর্থাৎ এই কারণে এটা টাইট কর। অর্থাৎ আমার এই টাইট কর হচ্ছে চার্চের জন্য যে কর, সেটাকে বলে টাইট কর। টাইট কর আমার ডিতে আছে। হ্যাঁ, এরপরে 1804 খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট ছিলেন। 1804 খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট ছিলেন মূলত নেপোলিয়ান বোনাপার্ট। 1804 সালে সম্রাট হন। আর 1793 সালে মৃত্যুদণ্ড লুই সোরো, যেটা রোবসপিয়ার বিপ্লবী নেতা। অর্থাৎ প্রতিটাই কিন্তু আলাদা করে ব্যাখ্যা আমি দিয়েছি। তারপরে নেপোলিয়ন বোনাপার্ট ছিল এটার উত্তর। ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন। ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন নেপোলিয়ান বোনাপার্ট। ঠিক আছে, তাহলে নেপোলিয়ান বোনাপার্ট, অন্যগুলি আমি যাচ্ছি না, তাইলে আরও ডিটেলস হয়ে যাবে। টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল ফ্রান্স ও রাশিয়ার মধ্যে। হ্যাঁ, তাহলে ফ্রান্স ও রাশিয়ার মধ্যে। নেপোলিয়নের মহাদেশের দিয়ে অবরোধের মূল লক্ষ্য ছিল। নেপোলিয়ন মহাদেশের মূল লক্ষ্য ছিল মূলত ইংল্যান্ড। ঠিক আছে, তাহলে আমরা ইংল্যান্ডের উপর টিক মারবো। তারপরে কনফেডারেশন অফ দ্য রাইন গড়ে উঠেছিল। কনফেডারেশন অফ দ্য রাইন গড়ে উঠেছিল 1806 খ্রিস্টাব্দে, অর্থাৎ 1806 খ্রিস্টাব্দে। আমরা যদি এটা দেখি এই নম্বরের উত্তর, অর্থাৎ আমরা এক এক করে টোটাল 10টি প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। এবার 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন হচ্ছে কি, যদি দেখি এখানে দ্য পার্সিয়ান লেটার্স, তারপরে মানুষ ও নাগরিক অধিকারের ঘোষণা, তারপর ফন্টেন, যদি এগুলো একটু মিলাই, দি পার্সিয়ান লেটার্স হচ্ছে কি দি পার্সিয়ান মন্তেস্কু, অর্থাৎ দি পার্সিয়ান লেটারের সাথে এটা হবে। ঠিক আছে, মন্তেস্কু কেন? মানুষ ও নাগরিকের অধিকারের ঘোষণা, ফরাসি সংবিধানের সভা। মানুষ ও ফরাসি সংবিধানের সভা। আবার বাকি যেটা আছে ফন্টেনব্লু সন্ধি, নেপোলিয়ান বোনাপার্ট। ঠিক আছে, আর বিস্তারিত আলোচনা পার্সিয়ান লেটার্স মন্তেস্কু, দি পেশিয়ান লেটার্স বইটি লিখেছিলেন মন্তেস্কু। এই গ্রন্থে তিনি ফরাসি সমাজ, রাজতন্ত্র ও স্বৈরতন্ত্রের সমালোচনা করেন, তাই এই জুটিটি সঠিক। মানুষ ও নাগরিক অধিকার ঘোষণা করেছেন ফরাসি সংবিধান সভা। 1789 খ্রিস্টাব্দে ফরাসি সংবিধান সভা ডিক্লারেশন অফ দি রাইটস অফ ম্যান অ্যান্ড সিটিজেন ঘোষণা করে। তারপর ফন্টেনব্লু সন্ধি, নেপোলিয়ান বোনাপার্ট, এটা এই সন্ধিতে
নেপোলিয়ান বেনাপোর্ট সিংহাসন ত্যাগ করেন, তাই এই মিলটি ঠিক। এরপরে আমরা চলে যাব পরের যে প্রশ্ন, সেটা হচ্ছে কি 3 নম্বর। 3 নম্বরের 3 নম্বর না, বি নম্বরের প্রশ্ন। প্রদত্ত মানচিত্র স্থানগুলো চিহ্নিত করো, যেমন প্যারিস, কর্সিকো, মস্কো। অর্থাৎ মানচিত্র দেওয়া থাকবে, সেখান থেকে কোথায় কোনটা আছে সেটা চিহ্নিত করতে হবে। তাহলে আমরা যদি একটু প্যারিস, কর্সিকো, মস্কো, প্যারিস হচ্ছে ফ্রান্সের রাজধানী, তাহলে এইটা হচ্ছে প্যারিস, তোমরা ভালো করে দেখে নাও। তারপরে হচ্ছে এবং ফরাসি বিপ্লব কেন্দ্র, এবং কর্সিকা হচ্ছে নেপোলিয়নের জন্মস্থান, এটা হচ্ছে কর্সিকা নেপোলিয়নের জন্মস্থান। এরপর মস্কো নেপোলিয়নের, মস্কো হচ্ছে নেপোলিয়নের রাশিয়া অভিযানের গুরুত্বপূর্ণ স্থান, এই যে এটা। অর্থাৎ এই যে যেটা দেওয়া আছে, তোমরা এখানে টিক মেরে নামটা লিখে দেবে, আর কোনটা কি সেটাকে ক্লিয়ার করে দিলেই তোমরা 3 মার্ক পেয়ে যাবে। যাই হোক, এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে 3 নম্বর। নিম্নলিখিত প্রশ্নগুলো 2-3টি বাক্য উত্তর দাও। দৈব রাজতন্ত্র বলতে কি বুঝো? তবে দৈব রাজতন্ত্র যদি বলি, আমরা শুধু উত্তরটা লিখব, কিন্তু পরীক্ষায় বিশ্লেষণটা তোমাদের মনে করার জন্য। দৈব রাজতন্ত্র বলতে এমন শাসন ব্যবস্থাকে বোঝায় যেখানে রাজা মনে করতেন যে তিনি ঈশ্বরের প্রতিনিধি এবং ঈশ্বরের ইচ্ছাতেই তিনি রাজত্ব করছেন। বিস্তারিত বিশ্লেষণ আমাদের কিন্তু তোমার বোঝার জন্য। রাজা নিজেকে ঈশ্বরের দ্বারা নির্বাচিত মনে করতেন, জনগণের কাছে তিনি জবাবদিহি নন। ফ্রান্সের চতুর্দশ এবং চতুর্থ লুই এই মতবাদে বিশ্বাস করতেন। আমি এই রাষ্ট্রীয় যুক্তি দৈব ফ্রান্সের শাসন ব্যবস্থা বিপ্লবের অন্যতম কারণ হয়। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলছে কি, জেকোবিন শাসন কি ছিল? জেকোবিন শাসন ছিল ফরাসি বিপ্লবের সময়কার এক চরমপন্থী গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, যার নেতা ছিলেন রোবেসপিয়ার। তাহলে এই বিস্তারিতটা তোমরা দেখে নিবে। পরের প্রশ্ন হচ্ছে কোড নেপোলিয়ান কি? কোড নেপোলিয়ান হলো নেপোলিয়ান বোনাপার্টের প্রণীত এক ঐতিহাসিক আইনসভা, যা ফ্রান্সে আইনের সমতা প্রতিষ্ঠা করে। বিস্তারিত আলোচনা তোমরা এখান থেকে দেখে নিবে। এরপরে হচ্ছে কনফেডারেশন অব দ্য রাইন কেন গঠন করা হয়েছিল? কনফেডারেশন অব দ্য রাইন গঠন করা হয়েছিল জার্মান অঞ্চলে নেপোলিয়ানদের প্রভাব বিস্তারের জন্য। এরপরের প্রশ্ন, নেপোলিয়ান বিরোধী মিত্রপক্ষ কোন কোন শক্তি যোগ দিয়েছিল? নেপোলিয়ান বিরোধী ত্রিদেশীয় শক্তি যুক্ত হচ্ছে, ইংল্যান্ড, রাশিয়া, অস্ট্রিয়া। এরপরে আমরা যদি পরেরটা বলি, তারপরে হচ্ছে তোমার 4 নম্বর হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলো 7-8টি বাক্য উত্তর। বিপ্লবী পূর্ববর্তী ফরাসি অর্থনীতি কীভাবে ফরাসি বিপ্লবের ভূমিকা নিয়েছিল? আমরা যদি দেখি, ফরাসি বিপ্লবের পর 1789-এর ফ্রান্সে যে অর্থনৈতিক সংকট ও অস্থিরতা দেখা দেয়, তা বিপ্লবকে আরও তীব্র করে তোলে, নতুন রাজনৈতিক পরিবর্তনের পথ প্রশস্ত করে। বিপ্লব পরবর্তী অর্থনৈতিক সামাজিক অসন্তোষ বাড়িয়ে বিপ্লবের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। বিপ্লব পরবর্তী ফরাসি অর্থনীতির ভূমিকা, যেমন রাজকোষের ঘাটতি ও ঋণের বোঝা বৃদ্ধি, তারপরে অ্যাসাইনোট মুদ্রাস্ফীতি, খাদ্য সংকট ও বেকারত্ব, কর ব্যবস্থার অকার্যকারিতা ও সামাজিক অস্থিরতা, রাজনৈতিক চরম। আমি ডিটেলস বর্ণনা করলাম না, তোমরা ডিটেলস পড়ে নেবে। আর উপসংহারে, অর্থাৎ বিপ্লব ও পরবর্তী ফরাসি অর্থনৈতিক সংকট, মুদ্রাস্ফীতি, খাদ্য সংকট, ঋণ ও রাজত্ব সমস্যার মাধ্যমে জনগণের বাড়িয়ে বিপ্লবকে আরও গভীর ও চরম রূপ দেয়। ফলে অর্থনৈতিক পরিস্থিতি ফরাসি বিপ্লবের ধারাবাহিকতা একটি নির্ণায়ক ভূমিকা পালন করে। পরের প্রশ্ন হচ্ছে ফরাসি বিপ্লবে সাধারণ মানুষের যোগদানের বিষয়ে একটি টিকা লেখো। তাহলে ফরাসি বিপ্লবে সাধারণ মানুষের 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব ছিল মূলত সাধারণ মানুষের অংশগ্রহণে সংগঠিত গণআন্দোলন। কৃষক, শ্রমিক, কারিগর, শহরের দরিদ্র জনগণ সক্রিয়ভাবে এই বিপ্লবে যোগ দেয়, স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে সংগ্রাম করে। ফরাসি বিপ্লবে সাধারণ মানুষের যোগদান, তৃতীয় এস্টেট এবং সাধারণ মানুষ তৃতীয় এস্টেটের অন্তর্ভুক্ত ছিল। তারা করের ভার বহন করলেও কোনো অধিকার পেত না, তাই বিদ্রোহ সামিল হয়। বাস্তিল দুর্গ আক্রমণ, 14 জুলাই 1789 প্যারিসের সাধারণ জনগণ বাস্তিল দুর্গ আক্রমণ করে। এটি রাজতন্ত্রের বিরুদ্ধে সাধারণ মানুষের প্রথম সশস্ত্র প্রতিবাদ। গ্রামীণ বিদ্রোহ, গ্রাম অঞ্চলে কৃষকরা সামন্ত প্রভুদের অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ করে, জমিদারি নথি ও করের দলিল পুড়িয়ে দেয়। নারী ও শ্রমজীবী মানুষের অংশগ্রহণ, বাজারের নারী ও শ্রমজীবী মানুষ রুটির দাবিতে ভারসাই অভিযানে অংশ নেয়। এভাবে রাজনৈতিক ক্লাব ও আন্দোলন। তারপরে জেকোবিন ও কর্ডেলিয়াস ক্লাবে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ ছিল, তারা প্রজাতন্ত্রের সাম্যের দাবিকে জোরদার করে। এভাবে তোমরা যদি লিখতে পারো, তাহলে কিন্তু অবশ্যই তোমরা এখানে 4-এ 4 পাবে। মহাদেশীয় অবরোধ কীভাবে নেপোলিয়নের পতনের কারণ ছিল? ইংল্যান্ডের অর্থনীতি ধ্বংস করার উদ্দেশ্যে নেপোলিয়ন 1806 খ্রিস্টাব্দে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা প্রবর্তন করেন, কিন্তু এই ব্যবস্থা উল্টোভাবে নেপোলিয়ন নিজের সাম্রাজ্যকে দুর্বল করে, তার পতনের পথ প্রশস্ত করে। মহাদেশীয় অবরোধ, নেপোলিয়নের পতন, ইউরোপীয় দেশগুলোর অর্থনৈতিক ক্ষতি। অবরোধ ফলে ইউরোপীয় দেশগুলোর ইংল্যান্ডের সঙ্গে বাণিজ্য করতে পারেনি, ফলে শিল্প ও বাণিজ্যর ক্ষতিগ্রস্ত হবে। নেপোলিয়নের বিরুদ্ধে অসন্তোষ বাড়ে, চোরাচালান বৃদ্ধি, অবরোধ ব্যর্থতা। রাশিয়ার সঙ্গে বিরোধ ও রুশ অভিযান, সেনাবাহিনীর ধ্বংস। তারপরে
মানে ইউরোপের শক্তি জোটের উত্থান, এগুলি ওয়াটারলু যুদ্ধ, নেপোলিয়নের পরাজয় ঘটে। এভাবে তোমরা ডিটেলস বর্ণনা করবে, তাইলেই কিন্তু 4-এ 4 পাবে। এরপরের প্রশ্ন 5 নম্বরের প্রশ্ন, বিভাগ উমো 15-16টি বাক্যে একটি প্রশ্ন উত্তর দাও, এটা 8 মার্ক। ফরাসি বিপ্লবে দার্শনিক অবদান ছিল বিশেষ গুরুত্বপূর্ণ, মন্তব্যটি যুক্তিসহ আলোচনা করো। এই দেখো, ফরাসি বিপ্লবের কেবল অর্থনৈতিক রাজনৈতিক অসন্তোষের ফলে ছিল না, হ্যাঁ, এর পেছনে আলোক প্রাপ্তি যুগের এইজ অফ এনলাইটমেন্ট দার্শনিকদের চিন্তাধারা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের লেখনীয় মতবাদ ফরাসি জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করে, বিপ্লবের আদর্শ ভিত্তি করে। তো দার্শনিকদের অবদান যুক্তিসহ, যেমন জন লোক মতবাদ প্রাকৃতিক অধিকার, জীবন, স্বাধীনতা, সম্পত্তি যুক্তি। তিনি বলেছিলেন সরকারের জনগণ সম্মতিতে গঠিত, সরকার ব্যর্থ হলে জনগণ তাকে অপসারণ করতে পারে। এ ধরনের রাজতন্ত্রের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করে। তারপর রুশো, হ্যাঁ, এভাবে মন্তেস্কু, তারপরে ভলতেয়ার, তারপরে দিদারো, হ্যাঁ, দার্শনিক চিন্তার বাস্তব প্রতিফলন। এভাবে তোমরা যদি সুন্দর করে লিখতে পারো গুছিয়ে, তাইলে কিন্তু তোমরা সুন্দর একটা নম্বর পেয়ে যাবে। পরের প্রশ্ন হচ্ছে ফাইনালি যে লাস্ট প্রশ্ন, কোড নেপোলিয়ন বিষয়ে একটি টিকা লেখো। কোড নেপোলিয়ন হলো নেপোলিয়নের বেনাপোল প্রণীত একটি গুরুত্বপূর্ণ নাগরিক আইন সংহিতা, যা 1804 খ্রিস্টাব্দে ফ্রান্সে কার্যকর হয়। মূল বিষয়গুলো: আইনের চোখে সকল নাগরিক সমান, জন্মসূত্রে বিশেষাধিকার বিলোপ, ব্যক্তি স্বাধীনতা ও সম্পত্তির উদ্ধারিকার স্বীকৃত, ধর্মীয় সহিংসতা, আইনের শাসন প্রতিষ্ঠা। গুরুত্ব: এই আইন ফরাসি বিপ্লবের আদর্শকে আইনের মাধ্যমে স্থায়ী করে এবং ইউরোপের বহু দেশ অনুকরণ করা হয়। হ্যাঁ, তারপরে সেকেন্ড পার্ট, শত দিবসের রাজত্ব বলতে কী বুঝো? শত দিবসের রাজত্ব 1815 খ্রিস্টাব্দে নেপোলিয়ন বেনাপোলের পুনরায় ক্ষমতায় ফিরে আসা থেকে চূড়ান্ত পরাজয় পর্যন্ত সময়কালকে বোঝায়। এলবা দ্বীপ থেকে প্রত্যাবর্তন মাস 1815, প্যারিস দখল ও ক্ষমতা গ্রহণ, ইউরোপীয় শক্তিজোটের সঙ্গে যুদ্ধ হয়। ওয়াটারলুর যুদ্ধ 18 জুন 1815 পরাজয় হয়। এরপর সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন হয়। এই সময় নেপোলিয়ন শেষ চেষ্টা ও চূড়ান্ত পতনের সূচনা নির্দেশ করে। এই ছিল তোমাদের সামগ্রিক যে প্রশ্ন, তার বিশ্লেষণ। আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। সেই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।